হবে, ভারতে আমাদের আর বাংলাদেশেও ভারতের একটা অফিস থাকলেই হবে। এই যে রাজশাহীতে একটা ভারতের উপদূতাবাস, চট্টগ্রামে, খুলনা বা যশোরে, এই যে অঞ্চল ভিত্তিক, এটা কেন প্রয়োজন? এগুলোর মধ্য দিয়ে আমাদের এখানে গোয়েন্দাগিরি করছে, তথ্য নিচ্ছে এবং আঞ্চলিকভাবে সাংস্কৃতিক নিয়ন্ত্রণ করছে, নিয়োগ নিয়ন্ত্রণ করছে, বাণিজ্য নিয়ন্ত্রণ করছে, এমনকি কোন মতাদর্শের লোক কি রোল প্লে করবে সেগুলো নিয়ন্ত্রণ করছে। আমরা যদি সত্যিকার অর্থেই বাংলাদেশকে ভারতের আগ্রাসন থেকে মুক্ত করতে চাই, তাহলে এই দূতাবাসগুলো বন্ধ করার মানে বিকল্প নাই। এবং এগুলো রয়ের এক একটা সাব অফিস বলতে পারেন আপনারা, সরাসরি হস্তক্ষেপ করছে। আপনারা দেখবেন যে আঞ্চলিকভাবে যেই কেওয়াসগুলো হয়, এই কেওয়াসগুলো আমরা কখনো তদন্তটা এইভাবে করি না যে এইখানে আমাদের পার্শ্ববর্তী দেশের কি কি মানে হলো আলামত রয়েছে, সেখান থেকে কি কি হচ্ছে। চট্টগ্রামে যে ঘটনাটা ঘটলো, এখানে চট্টগ্রাম অঞ্চলীয় ভারতের যে দূতাবাস রয়েছে, উপদূতাবাস রয়েছে, তার সম্পৃক্ততা আছে কিনা এগুলো কিন্তু খোঁজা হয় নাই। এগুলো এখন খোঁজা দরকার। এবং আমি মনে করি আপনার হলো বাংলাদেশের এত নাগরিক ভারতে যাওয়ার প্রয়োজনই নাই। এটা যাওয়ার ফলে আমাদের প্রতিদিন আমরা রিজার্ভ হারাচ্ছি, প্রতিদিন আমরা আমাদের প্রবাসী ভাইরা কষ্ট করে পাঠাই, আর সেগুলো আমরা গিয়ে এখানে দিয়ে আসি। এবং আপনার এই যে ভারত দেখেন, ওরা প্রথমে কি বললো, সীমান্ত বন্ধ করে দেবে, তারপরে বললো বাণিজ্য বন্ধ করে দেবে, চিকিৎসা বন্ধ করে দেবে। তো আমি শুধু বলি, যারা এই ঘোষণাগুলো দিচ্ছে, এটা ভারতের নাগরিকরা তাদেরকে পিটিয়ে মারতে পারে, কারণ এগুলো বন্ধ করলে তারা না খেয়ে থাকবে। আমার টাকা আছে, আমার প্রবাসীরা আমাকে রিজার্ভ দিচ্ছে, রেমিটেন্স দিচ্ছে, আমার গার্মেন্টস আমাকে রেমিটেন্স দিচ্ছে, আমি বিশ্বের যে কোনো জায়গা থেকে পেঁয়াজ কিনবো। পেঁয়াজ আপনার হলো ইন্ডিয়ায় একমাত্র উৎস না, নিশ্চয়ই, হ্যাঁ, ভালো ভালো উৎস আছে এবং ভালো প্রাইসে পাওয়া যায়। ইন্ডিয়া আমাদের এখানে যে গেমটা খেলে, যখন আমার পেঁয়াজটা হাতে আছে তখন তারা আমাদের এখানে প্রাইস ডাম্পিং করে, যে আমার কৃষকরা যেন দাম না পায়, একসাথে আমাদের এখানে পেঁয়াজ ইম্পোজ করে এবং লো প্রাইস, চিপ প্রাইসে। তখন কৃষকরা এটা কম প্রাইস পায়, যার ফলে এবং যখন কৃষকের হাত থেকে প্রাইসটা হাতছাড়া হয়ে যায়, এটা বণিক পর্যায়ে চলে যায়, তখন তারাও পেঁয়াজে আবার টাইট দেয়। অর্থাৎ প্রাথমিকভাবে আমাদের কৃষকদেরকে অনুৎসাহী করে ফেলে যে তোমাদের জন্য এটা লাভজনক পেশা না। দেখেন, চিন্তা করেন। এবং এইটা এখন আবার আমাদের কৃষকরা বুঝতে পারছে। গত বছর 36 লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হলো, আমাদের প্রয়োজন ছিল 25 লাখ। আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনাও এক্ষেত্রে পেঁয়াজ সংরক্ষণের জন্য ভালো না, যে কারণে আমরা হলো পেরে উঠতে পারছি না। এখানে ভালো করতে হবে। যেখানে স্যার বলল, নদীর কথা বলল, নদীর উপর আগ্রাসন বা এই বিষয়গুলো বলল, দেখেন আপনার জাস্ট একটা লাইন টেনে দিয়েছে, এই লাইনের ওই পাশে প্রচুর পানি আর এই পাশে পানি নাই, লাইন টেনে দিয়েছে। এবং ওই পাশে মানুষ প্রচুর পানি এনজয় করছে, আবার যখন বৃষ্টি হচ্ছে, অতিবৃষ্টি হচ্ছে, তখন তারা এনজয় করার সময় একা এনজয় করছে, সাফারিংসের সময় আমাকেও সাফার করাচ্ছে। এই যদি হয় নীতি, তাহলে আমাদেরকে বিকল্পভাবে স্থায়ী উপায় খুঁজে বের করতে হবে। প্রথমত ভারতের দূতাবাসগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, আর আমাদের এখানে টেকসই ডেভেলপমেন্ট এমনভাবে করতে হবে যে টেকসই ডেভেলপমেন্টে আমরা ভারতকে অংশীদার করব না। এইটা অবশ্যই আমাদের মানে টেকসই উন্নয়নের জন্য চায়নাকে সম্পৃক্ত করতে হবে। যেহেতু ভারত এবং আমেরিকা একই রাজনীতির ধারক ও বাহক, সুতরাং আমেরিকাও আমাকে হেল্প করতে পারবে না। আমাদের এই যে কূটনৈতিক ক্ষেত্রে দেখেন, বাংলাদেশের কূটনীতি, ইন্ডিয়ার কূটনীতি, এই কূটনীতির ভাষাটা অত্যন্ত চমৎকার, শুনতে খুব ভালো লাগে, যে আমরা বন্ধুত্ব চাই বা এরকম ভালো লাগে। কিন্তু জনগণের মনেও কি এই ধরনের আপনার হলো বিনয়ী ভাষা? জনগণ কিন্তু ক্ষুব্ধ, মারাত্মক ক্ষুব্ধ। ওই বিশ্বাসটাই হচ্ছে, আমি ভারতের এতগুলো উপদূতাবাস আমার এখানে, আমি তাদেরকে ডেকে বলতে পারছি না, তাকে সামনে চেয়ারে এনে হাঁটু গেড়ে বসাতে পারছি না। যখন বিভিন্ন সাম্রাজ্যভিত্তিক ইয়েগুলো ছিল বা বিভিন্ন দেশে এখনও আছে, কোনো দেশের উপর জুলুম করলে ওই দেশের প্রতিনিধিকে হাঁটু গেড়ে বসাই, এইরকম একটা মানে আমি প্রতীকী বলছি, হাঁটু গেড়ে বসাই, যে তোমার দেশের নাগরিকরা আমার দেশের নাগরিককে হত্যা করেছে। ভারতের জাস্ট প্রতিনিধিদেরকে ডেকে নিয়ে এসে হাঁটু গেড়ে বসায় জিজ্ঞাসা করেন যে যদি এগুলো উত্তর দিতে না পারে, তাহলে এগুলো কিছুই প্রয়োজন নাই, জাস্ট বাংলাদেশকে বাংলাদেশের মতো থাকতে দিতে হবে। এমনি আমরা ভালো